আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনায়। আমরা আজকে এসএসসির 2026-এর যে ব্যাচ, সেই ব্যাচের রসায়নের ক্লাস নিয়ে কথা বলবো। রসায়নটা আমরা যেভাবে পড়বো বা যেভাবে পড়তে হবে সে বিষয়টা নিয়ে আজকের আলোচনা। তো এখানে এসএসসির 2026-এর রসায়নের সিলেবাসটাকে যেভাবে সংক্ষিপ্ত করা হয়েছে, আমরা ঠিক সেই সংক্ষিপ্ত সিলেবাসের আলোকেই আমাদের পুরো বইটা শেষ করব। তো এর জন্য আমাদের আজকের যে আলোচনাটা শুরু হবে, সেখান থেকেই আমরা আলোচনাটা শুরু করব। যে যে চ্যাপ্টার থেকে আমাদের এটি আসছে আসলে বেসিক্যালি মূলত মূলত এটি হচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হলো যে, আহ, যদি সামনের দিকে যাই, সামনের দিকে গেলে হয়তো পাওয়া যাবে। Okay? আহ, যেটি আহ, আচ্ছা, এখান থেকে আমরা যে চ্যাপ্টারটা দিয়ে শুরু করতে চাই সেটি হলো এসএসসির 2026-এর, এটি হচ্ছে গুণগত রসায়ন, তাই না? অধ্যায় 2। অধ্যায় 2 থেকে আমাদের আলোচনাটা শুরু হবে। আমরা দেখি এখানে এসএসসির কন্টেন্টটা আছে কিনা, তাহলে হয়তো বুঝে যাবে। এসএসসির কন্টেন্টটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি সেটি হলো, আচ্ছা, এইখান থেকে পার্টিকেল দিয়ে আমরা শুরু করব। পার্টিকেল দিয়ে শুরু করার আগে আগে যেটি আমাদের পেজে আমরা একটু যাই, আমরা দেখি এখানে এটা আছে কিনা। এসএসসি কেমিস্ট্রি, আমাদের আলোচনাটা শুরু হবে হচ্ছে এই জায়গা থেকে, তাই তো? আচ্ছা, এখন আমরা যে বিষয়টা নিয়ে প্রথমে আমরা আলোচনা করব সেটি হচ্ছে যে এই পুরো যে রসায়ন বইটা, সেই রসায়ন বইটা আমরা কিভাবে কভার করব। এক, দুই হচ্ছে যে কোন কোন চ্যাপ্টারের উপর আমাদের গুরুত্ব দিতে হবে, আর কোন কোন চ্যাপ্টার আমরা হচ্ছে যে বাদ দিতে পারবো অ্যাজ পার সিলেবাস। তো সেই জায়গাগুলোকে আমাকে খেয়াল রাখতে হবে। আর যে অধ্যায়গুলো পড়তে হবে, সেই অধ্যায়গুলো থেকে কোন কোন কোশ্চেন পড়তে হবে, এবং সেই কোশ্চেনের উত্তর আমরা কিভাবে লিখব বেশি নম্বরের জন্য, কি কি ধরনের এমসিকিউর উপর ফোকাস করতে হবে, আর হচ্ছে যে এর যে প্রয়োজনীয় যে বেসিক গুলো, সেই বেসিক গুলো আমরা কোথায় শিখব। তো এটি হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট একটা আলোচনা আজকে। এই যে অধ্যায়ের আজকে হচ্ছে আমাদের প্রথম যে ক্লাসটা, সেটি আমরা হচ্ছে যে প্রথমে আমি দেখিয়ে নিই যে আমরা ওয়েবসাইটে এটার ক্লাসগুলো কোথায় পাবো। তো প্রথমে আমরা চলে যাবো আমাদের ওয়েবসাইটে মাসবিডি.org-তে। মাসবিডি.org-তে এখান থেকে যে আমরা চলে যাবো আইসার স্কুল অ্যান্ড কলেজ, আইসার স্কুল অ্যান্ড কলেজ। আর এখান থেকে তারপরে যাব হচ্ছে ক্লিক নাও, এই বাটনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করে আমরা চলে যাব হচ্ছে নিচের দিকে। নিচের দিকে গিয়ে এখানে এই যে এসএসসি প্রিপারেশন, এখানে আমরা ক্লিক করব। এইখানে ক্লিক করলে আমাদের সেই পেজটা চলে আসবে। এই পেজটা আসবে। এই পেজটা আসলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 2026 ক্লিক করতে হবে। 26-এ ক্লিক করলে এরকম একটা কেমিস্ট্রি পেজ আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কেমিস্ট্রি এসএসসি 2026 লেখা আছে। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে তারপরে আমাদের এই যে 2026-এর যে সিলেবাসটা, সেই সিলেবাসটা আমরা দেখতে পাবো। আর সিলেবাস শর্টকাট এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে বইগুলো আছে, বইয়ে আছে, এবং সিলেবাস গুলো এখানে ডিটেলসটা দেওয়া আছে। হ্যাঁ, সংশোধিত সিলেবাস, এই যে সংশোধিত সিলেবাস, এটি হচ্ছে পিডিএফ ডাউনলোড যদি করি আমরা। পিডিএফ ডাউনলোড করলে আমরা একটু দেখতে পাবো যে এটা সিলেবাসে আমাদের কি কি আছে। এখান থেকে আমরা যদি যাই, এখানে আম, বাংলা সবগুলো সাবজেক্টে দেওয়া আছে। যাদের যাদের দরকার তারা এখান থেকে নিতে পারবেন। আমরা আমরা হচ্ছে রসায়ন, আচ্ছা, এখান থেকে কোশ্চিনের, এটা হলো কোশ্চিন প্যাটার্ন আর কি। আচ্ছা, আমরা একটু দেখে নিই এখানে কোশ্চিন প্যাটার্ন এখানে কি কি আছে। আমরা এইখানে একটু দেখি। পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, কৃষি বিজ্ঞান, গার্হস্থ্য বিজ্ঞান, প্রতিটি বিষয়ে তত্ত্বীয় অংশের উপরে 75 নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য 25 নম্বর বরাদ্দ থাকবে। তত্ত্বীয় অংশে কি থাকবে? 40 নম্বরের জন্য থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর জন্য 10, এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 25 নম্বর বরাদ্দ থাকবে, অর্থাৎ 25টা এমসিকিউ থাকবে। আর প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর 10,
প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর 2 এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর 1। 7টি সৃজনশীল প্রশ্ন থাকবে, 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। একটা প্রশ্নের কত নম্বর থাকবে? 10 নম্বর। তাহলে 4×10 = 40 নম্বর, এই 40 নম্বর। ঠিক আছে। আচ্ছা, আর সৃজনশীল প্রশ্ন থাকবে, আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 5টি, 5×2 = 10 মার্ক। আর 25টা থাকবে কি? শর্ট কোশ্চিন। সিলেবাস বোঝা শেষ আমাদের। ঠিক আছে। তাহলে সিলেবাস সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেল। আমাদের যে সিলেবাস সেটি আমরা শিখলাম। এবার আমরা বইটা একটু ওপেন করে দেখব। রসায়নের যে বইটা রয়েছে 2026 সালের জন্য, সেই বইটা আমরা যদি ওপেন করি তাহলে এখান থেকে আমাদের যে পড়ালেখাটা শুরু থেকে অধ্যায়ের নাম, শিরোনাম, তৃতীয় অধ্যায় থেকে এসএসসির পড়া শুরু হবে যারা 2026-এ পরীক্ষা দিবে। মানে যারা 2026-এ এসএসসি পরীক্ষা দিবে তাদের মানে পড়া শুরু করতে হবে হচ্ছে 3য় অধ্যায় থেকে। আচ্ছা, 3য় অধ্যায়ের আগে যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলোতে কিছু বেসিক রয়েছে। সেই বেসিকগুলো, 3য় অধ্যায়ের আগে যে অধ্যায়গুলো রয়েছে সে অধ্যায়ে কিছু বেসিক আছে, সেই বেসিক গুলো জেনে নিতে হবে। কারণ হচ্ছে ওই বেসিক গুলো না জানলে আহ, এই রসায়নের বা ফিজিক্সের অনেক জিনিস আছে যে জিনিসগুলো বোঝা কঠিন হয়ে যাবে। মানে এটা কমপ্লিকেটেড মনে হবে, কঠিন মনে হবে। সেই জন্য ওই চ্যাপ্টার গুলোর কিছু বেসিক আমাদেরকে পড়ার ফাঁকে ফাঁকে আলোচনা করে জেনে নিতে হবে। তো সেই কাজটা আমরা করব। আরটা হচ্ছে যে এখান থেকে আমরা আহ মৌলের ইংরেজি ও ল্যাটিন নাম থেকে তাদের প্রতীক লিখতে পারবে। মানে এই চ্যাপ্টার থেকে আমাদের কোন কোন জিনিসগুলো পড়তে হবে তো সেটি এখানে দেওয়া আছে, যেমন মৌলিক যৌগিক পদার্থ, পরমাণু, অণু, মৌলের প্রতীক, সংকেত ইত্যাদি। এখানে অনেকগুলো টপিকস রয়েছে, এই সবগুলো টপিকস আমাদের কভার করতে হবে। এরপরে আসি আমরা যে চতুর্থ অধ্যায়, যেটি চতুর্থ অধ্যায়ের পর্যায় সারণী, পর্যায় সারণী আহ, এবং পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন এবং মৌলের ধারণা রাসায়নিক গণনা, সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এবং একাদশ অধ্যায় খনিজ সম্পদ বা জীবাশ্ম। এই হলো রসায়নের সিলেবাস। এই কটা চ্যাপ্টারকে যদি আমরা ঠিক মতো পড়তে পারি এবং এই চ্যাপ্টারগুলো থেকে কোন কোন কোশ্চিন পড়তে হবে, কোন কোন কোশ্চিন বাদ দিতে হবে এবং কোন কোশ্চিনের জন্য প্রয়োজনীয় উত্তর কতটুকু হবে, সংক্ষিপ্ত কোশ্চিন কোশ্চিন কি পড়তে হবে, ম্যাথ যেগুলো জড়িত আছে সেই ম্যাথগুলো আমরা কিভাবে কভার করব, ইত্যাদি বিষয়গুলো নিয়ে একটা বিস্তারিত আলোচনা। আর এর সাথে জড়িত যে বেসিক গুলো রয়েছে সেই বেসিক গুলো আমরা কিভাবে শিখবো সেটি নিয়েও একটা ধারাবাহিক আলোচনা থাকবে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে শেষ করছি এবং এই ক্লোজ করে দিচ্ছি। আমরা পুরো বইটা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করব। যারা রেজিস্ট্রেশন করেছে তারা তো পাচ্ছেই ক্লাসগুলো, যারা রেজিস্ট্রেশন করে নেই তারা দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন। এবং আমি যেভাবে দেখালাম ভিডিওতে ঠিক এইভাবে এই পেজে এসে আপনারা রসায়নের 2026-এর সবগুলো লেকচার পাবেন। আচ্ছা, এখন হচ্ছে যে কেমিস্ট্রি ক্লাস ক্লিক হিয়ার, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে শুরু আমাদের সিলেবাসটা এখানে দেওয়া আছে, এসএসসি কেমিস্ট্রি। এখানে চলে গেলাম। এখানে যে আদার সাবজেক্টগুলো এখানে এখানে পাওয়া যাবে। আর এইখানে আমরা এই আহ, ইগুলো পরমাণুর গঠন যে চ্যাপ্টারটা, পরমাণুর গঠনের 3য় অধ্যায়, যেটা পদার্থের গঠন আর কি। তো এখান থেকে আমাদের পড়াটা শুরু হবে। তাহলে আমরা আমরা হচ্ছে যে তার আগে আমরা কিছু বেসিক নিয়ে কথা বলবো, তারপরে আমরা মূল কোশ্চিন এবং উত্তর পর্বে যাব। তো আমরা বেসিকের আলোচনায় আমরা যেতে চাই। প্রথমেই যে জিনিসটা আমরা একটু বলে নিতে চাই, যেহেতু এটা প্রথম ক্লাস সেই জন্য আমরা ডিটেলস একটু আলোচনা করে নিচ্ছি, কারণ এর পরের ক্লাসগুলোতে আমরা ডিরেক্টলি ক্লাসে চলে যাব। এসএসসি 2026 কোথায় সবকিছু ফ্রি পাবেন। মানে এসএসসি 2026-এর যে সায়েন্সের সাবজেক্টগুলো রয়েছে সেই সায়েন্সের সাবজেক্টগুলোর সবকিছু আমরা ফ্রি পাবো কোথায়? অর্থাৎ আমরা ফিজিক্সের, ম্যাথের, উচ্চতর গণিতের, জেনারেল ম্যাথের, ইংলিশের যে কন্টেন্টগুলো সেই কন্টেন্টগুলো আমরা কোথায় ফ্রি পাবো, সেটি হচ্ছে আমাদের এই ওয়েবসাইটে পাওয়া যাবে ফ্রি। আচ্ছা, এখন সবগুলো ফ্রি, যে একটা নির্ধারিত প্রতিটারই মেয়াদ আছে, এর মধ্যে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে, তাহলেই শুধুমাত্র এটি অ্যাভেল করা যাবে বা পাওয়া যাবে। আচ্ছা, তো আমরা এটা দেখলাম। আচ্ছা, এই স্লাইডটাতে আমরা একটা জিনিস শেয়ার করব, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটি মনে রাখতে হবে। এটি আমাদের শুধু মানে এসএসসির জন্য না, এটা সারা জীবনের জন্যই এটা আমাদের লাগবে। সেটি হচ্ছে কনসিস্টেন্সি উইল গিভ ইউ দ্য বেস্ট রেজাল্ট।
মানে কোনো একটা কাজ শুরু করলাম, শুরু করে এটাতে সফলতা অর্জন না করা পর্যন্ত এর সাথে ধারাবাহিকভাবে লেগে থাকা। অর্থাৎ আমরা যদি আমাদের পড়ার ক্ষেত্রে ইউজ করতে চাই এটাকে, তাহলে হচ্ছে যে আমি রসায়ন পড়া শুরু করলাম, রসায়ন শেষ না হওয়া পর্যন্ত এটার সাথে প্রয়োজনীয় বা সময় দিয়ে ধারাবাহিকভাবে প্রতিদিন অল্প অল্প করে পড়ে পড়ে এটাকে শেষ করতে হবে। এটি হচ্ছে আমাদের কেমিস্ট্রির জন্য কনসিস্টেন্সি। অনুরূপভাবে অন্যান্য সাবজেক্টের জন্য এই কথাটা প্রযোজ্য। অনুরূপভাবে যে কোনো কাজ করার জন্য এটি প্রযোজ্য হবে। তো আশা করছি বুঝতে পারছেন সবাই যে কনসিস্টেন্সি জিনিসটা কি। অর্থাৎ আমি একটা কাজ শুরু করলে সেটা থেকে আমি আমার যে কাঙ্ক্ষিত সফলতা, যেহেতু আমি একবার ডিসাইড করেছি যে আমি এই কাজটা করব, তো ডিসাইড করার পরে ওই কাজটা থেকে আমি কখনোই সরে আসবো না যতক্ষণ না ওখান থেকে আমার সফলতা অর্জিত হচ্ছে। সফলতা অর্জিত না হওয়া পর্যন্ত কাজটা আমি ছেড়ে দিচ্ছি না, কাজটা আমি বাদ দিচ্ছি না, এবং কাজটা থেকে আমি সরেও আসছি না। অর্থাৎ ওইটাকে আমি ধারাবাহিকভাবে করতেই থাকবো। যদি এটি করি, তাহলে আমি সফলতা বা যেটি যে যে উদ্দেশ্য নিয়ে আমি কাজটা শুরু করেছিলাম, যে চিন্তা থেকে কাজটা শুরু করেছিলাম, সেটি সফলতা নিশ্চিত। আচ্ছা, তাহলে এটি বুঝে গেল। এইটার ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে কাউরি কাউরির ক্ষেত্রে খুব অল্প সময়ে এই সফলতা কাঙ্ক্ষিত ভাবে অর্জিত হয়, কাউরির ক্ষেত্রে অনেক সময় লেগে যায়। যেটাই হোক না কেন, কাজ বন্ধ করা যাবে না, মানে পড়া বন্ধ করা যাবে না। এখন দেখা গেল যে কেমিস্ট্রি পড়া শুরু করা হলো, কেমিস্ট্রির পরে কিছুদিন পরেই মনে হচ্ছে কেমিস্ট্রি খুব বোরিং লাগছে, খুব কঠিন লাগছে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে আমি কেমিস্ট্রি বুঝতেছি না। তো বুঝতেছি না, এই জন্য আমি যে কেমিস্ট্রি পড়া বন্ধ করে দেবো বা কেমিস্ট্রি অফ করে দেবো, এমন করা যাবে না। বরং কোথায় আমার প্রবলেম, সেই প্রবলেমটাকে ট্রেস আউট করে সেই প্রবলেমটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এবং এই সাবজেক্ট রিলেটেড এসএসসি সায়েন্সের সবগুলো সাবজেক্টের যত কোশ্চিন আছে, যতগুলো প্রবলেম আছে, সবগুলো প্রবলেম এখান থেকে সলভ করা যাবে এই ওয়েবসাইট থেকে। তো আমরা এটা বুঝতে পারলাম। এরপরে আমরা যাচ্ছি হলো পরের স্লাইডে। লার্ন এনিথিং ইউ ওয়ান্ট, নেভার গিভ আপ অন ইউর ড্রিম। এর অর্থ হচ্ছে যে আমি কোনো কাজ শুরু করলে সেটিকে আমি ছেড়ে দেব না, এবং এই জন্য প্রয়োজনীয় যে লার্নিং আমার দরকার সেটি আমি কন্টিনিউয়াসলি প্রতিদিন অল্প অল্প করে হলেও শিখবো। তবেই সফলতা নিশ্চিত করা সম্ভব। আচ্ছা, এরপরে এই স্লাইডটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আহ এটা এটার দিকে তাকায় আমরা একটু। কে আপনার সব থেকে বেশি ক্ষতি করে এবং কে আপনাকে সফলতা দিচ্ছে না, জানেন কি? এই স্লাইডটা, এটা খুব, এই একটা স্লাইডই জীবন পরিবর্তনকারী স্লাইড। আর কিছুই লাগবে না যদি এই স্লাইডটাকে আমরা খুব ভালো করে বুঝি। সেটি হচ্ছে আমি যে রেজাল্ট এসএসসি তে করতে চাই, সেই রেজাল্টটা করার জন্য কে সব থেকে বেশি ক্ষতি করবে আমার, আমি যেন না করতে পারি, এই জন্য বাধা দিবে কে সব থেকে বেশি? সেটি হচ্ছে আমি নিজে। আমি যে রেজাল্টের জন্য প্রত্যাশা করছি সেই রেজাল্টটা অর্জন করতে পারবো না, এর মূল কারণ কে, মূল রেসপন্সিবল কে, কে এর সব থেকে দায়ী এটার জন্য বেশি? সেটি হচ্ছে আমি নিজে। কেন, কিভাবে, সেটি আমরা এখন জানার চেষ্টা করব। সেটি হচ্ছে যে আমরা জানি যে আমাকে কি করতে হবে। আমি যদি রসায়নে টপ স্কোর করতে চাই পরীক্ষায়, তাহলে আমাকে কি করতে হবে এটা আমরা জানি। কি করতে হবে? আমাদের যে সিলেবাস আছে, সিলেবাসে যে ধরনের বেসিক এবং ফান্ডামেন্টাল জিনিসগুলো রয়েছে, সেগুলো আমাকে পুরোটাই পড়তে হবে এবং এটা মনে রাখতে হবে। শুধু পড়া না, মনে রাখতে হবে। তো এই পড়ার জন্য, এই পড়া এবং মনে রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ এবং বৈজ্ঞানিক পদ্ধতি রয়েছে। অর্থাৎ আমি কি পড়বো এবং আমি এটাকে কিভাবে মনে রাখবো এবং কিভাবে সঠিকভাবে পরীক্ষায় উপস্থাপন করব বা লিখে আসব, সেটির জন্য কিছু ধারাবাহিক প্রক্রিয়া রয়েছে। এই ধারাবাহিক প্রক্রিয়ায় যদি আমরা ধারাবাহিকভাবে অনুশীলন করি, তাহলে এখান থেকে কেউ আমাদের ফিরাতে পারবে না। অর্থাৎ আমি আমার কাঙ্ক্ষিত যে রেজাল্ট বা কাঙ্ক্ষিত যে ফলাফল সেটি আমি অর্জন করবই, কেউ বাধা দেওয়ার মতো নেই। তো এখন এই 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 যে কাজটা করতেছি, এই কাজটা করতে গেলে বাধা বাধা একজনই দিতে পারে, সেটাকে, সেটা আমি নিজে। আমার যা করা উচিত সেটাকে আমি করছি। এখন আমি আমাকে বাধা দিচ্ছি কিনা বা আমার সফলতা নিশ্চিত করার জন্য যে কাজগুলো করা দরকার সেটি আমি করছি কিনা, যদি আমি পুরোটাই সঠিকভাবে করি, তাহলে তো বুঝতে হবে যে আমি আমার ক্ষতি করছি না। আর যদি না করি, তাহলে বুঝতে হবে যে আমি আমার ক্ষতি করছি। তাহলে এখান থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হচ্ছে যে আমার যে টার্গেট রয়েছে, আমি প্রতিদিন একটা কেমিস্ট্রি পড়বো এবং 1 ঘন্টা পড়বো, এটি আমি প্রতিদিন মেনটেন করব। ঝড় বৃষ্টি যাই হোক,
আমি অসুস্থ হলেও ট্রাই করব যে আমি 1 ঘন্টার সময় কেমিস্ট্রির জন্য দেওয়া আছে সেটি আমি দিব, অর্থাৎ 1 ঘন্টার সময় আমি পড়বো। পড়ার নিয়ম হচ্ছে দুইটা। একটা হচ্ছে আমি যদি রসায়ন 1 ঘন্টা পড়ি, বা আমি যদি মনে করি যে আমার 1 ঘন্টা পড়া দরকার বা 2 ঘন্টা পড়া দরকার, তাহলে এর যতটুকু যদি আমি 2 ঘন্টা পড়ার প্ল্যান করি প্রতিদিন, তাহলে 1 ঘন্টা দিব রিভিশন আর 1 ঘন্টা নতুন পড়া পড়বো। অনুরূপভাবে এই নিয়মটা প্রতিটা সাবজেক্টের জন্য প্রযোজ্য হবে। যদি এই নিয়মটা আমরা ফলো করি তাহলে কি হবে, কি উপকার কি হবে? উপকার হচ্ছে আমার যে তথ্যগুলো বা আমি যে পড়াগুলো পড়েছি সেগুলো আমাকে বারবার রিভিশন দিতে হবে না। একটা নির্ধারিত সময় পরে এই তথ্যগুলো আমি রিভিশন দিই আর না দিই, আমার মনে থাকবে। পরীক্ষার পরীক্ষার আগের দিন রাতে আমি পড়ি আর না পড়ি, আমার মনে থাকবে। পরীক্ষার হলে আমি সঠিকভাবে লিখে আসতে পারবো। কেন? একটা এক্সাম্পল দিই। আমরা অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা রিভিশন দিই না, তারপর আমাদের মনে থাকে। যেমন আমার নিজের নাম, আমাদের আশেপাশে যারা আছে তাদের তাদের নাম, কোনো স্মরণীয় ঘটনা ইত্যাদি অটোমেটিক্যালি মনে থাকে আমাদের। কারণ কি? কারণ হচ্ছে এই তথ্যগুলো এমনিতেই আমাদের শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে চলে যায়, যার ফলে এটা মনে রাখা সম্ভব। আচ্ছা, তাহলে এইটি আমরা বুঝলাম। এখন হচ্ছে যে আমরা পরের স্লাইডটা একটু দেখবো। পরের স্লাইডে কি হচ্ছে যে এই যে এই স্লাইডটা দেখেন, এটা এটা নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি অলরেডি আলোচনা করে ফেলেছি এটা। হ্যাঁ, সফল হতে কি কি লাগে? তো সফল হতে কি কি লাগে সেটি তো আমরা সবাই জানি, আমাদের কি কি করতে হবে। এখন একটা একটা এক্সাম্পল দিই। ধরেন এই যে এই একটা এক্সাম্পল আমি এখানে একটা জাস্ট উদাহরণস্বরূপ বলছি। উদাহরণস্বরূপ বলছি যে আমাদের দেশে যেমন ধরেন এই যেমন এইগুলো এইগুলো আমরা সিচুয়েশনাল কনটেক্সটে আমরা হচ্ছে এই জিনিসগুলো শিখি যে আমরা আমাদেরকে ইংলিশ শিখতে হলে আমাদের কিভাবে শিখতে হবে, কিভাবে যে একটা সিচুয়েশনে একটা মানুষ কি কথা বলবে কি জিজ্ঞেস করবে সেগুলো কিভাবে আমি উত্তর দিব। কিন্তু এইটি হচ্ছে একটা রং প্রসিডিউর। এই রং প্রসিডিউরের মাধ্যমে শিখলে আমরা হচ্ছে কখনোই মানে আসল জিনিসটা শিখতে পারবো না। ঠিক এরকম করে আমাদের ভিতরে কেমিস্ট্রি পড়তে গেলেও আমাদের মধ্যে অনেকগুলো ভুল ভ্রান্তি জিনিসপত্র ঢুকে আছে। সেগুলোকে আমাদেরকে সঠিকভাবে জানতে হবে এবং জেনেই বুঝেই আমাদেরকে পড়তে হবে। তাহলে এইখান থেকে আমরা এইটুকু বুঝলাম। এরপরে আমরা আরেকটা জিনিস একটু দেখার চেষ্টা করব আমাদের স্লাইড থেকে। সেটি হচ্ছে আমরা যদি এরকম একটা কাঙ্ক্ষিত রেজাল্ট চাই তাহলে আমাদের স্বাভাবিকভাবেই কোশ্চিন চলে আসে কিভাবে পড়তে হবে, কোথায় ফ্রি ভিডিও লেকচার, তারপরে হচ্ছে ইউটিউব নোট, হ্যাঁ টিপস গুলো পাওয়া যাবে ইত্যাদি। এই কোশ্চিন গুলো স্বাভাবিকভাবে চলে আসে। তো এই কোশ্চিন গুলোর উত্তর হচ্ছে যে এই ওয়েবসাইটে, আমাদের যে ওয়েবসাইটটা www.masbury.org, যেভাবে আমি দেখালাম ভিডিওতে, বা আমি আবারও শেষের দিকে একটু দেখাই দেবো যে কিভাবে পেজে যাবেন। তো এইভাবে যদি পড়া হয় তাহলে তাহলে আমরা কি করব, কাঙ্ক্ষিত যে রেজাল্টটা বা ফলাফলটা সেটা অর্জন করতে পারবো। আচ্ছা, এখন আমরা এই চ্যাপ্টারটাকে যেহেতু পড়তে যাব সামনে, পড়তে যেহেতু যাব সেই জন্য হচ্ছে এই চ্যাপ্টারের এই চ- এই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমরা দেখব। সেটি হচ্ছে টিএনটি বা স্থায়ী মৌলিক মৌলিক কণিকা বা পেন। টিএনটি বা স্থায়ী মৌলিক কণিকা বা পেন। স্থায়ী মৌলিক কণিকা তিনটা। তা এই তিনটাকে আমরা কি বলে, টিএনটি। টিএনটির সাথে তিনের একটা মিল আছে, সেই জন্য মনে রাখার সুবিধার্থে আমরা এভাবে মনে রাখবো, টিএনটি মানে তিন। তিনটা কি? স্থায়ী মৌলিক কণিকা। এবং স্থায়ী মৌলিক কণিকা মনে রাখার জন্য নিয়ম কি? নিয়ম হচ্ছে পেন, পিইএন, পেন। মনে রাখার জন্য পিইএন, পেন। তাহলে পেন মানে কি? পি এ প্রোটিন, আর ইতে হচ্ছে ইলেকট্রন, আর এন এ হচ্ছে নিউট্রন। প্রোটিন, ইলেকট্রন, নিউট্রন। সুতরাং আমরা যদি পেন মনে রাখি তাহলে তিনটা স্থায়ী মৌলিক কণিকা আমাদের মনে থেকে যাবে। পেন, পেন তো আমরা সবাই চিনি। এই সেই পেন মনে রাখলে আমাদের তিনটা মৌলিক কণিকা, ফান্ডামেন্টাল মৌলিক কণিকা বলে বা স্থায়ী মৌলিক কণিকা বলে। তো এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে ফান্ডাম ফান্ডামেন্টাল মৌলিক মৌলিক কণিকা বা ফান্ডামেন্টাল পার্টিকেল। ফান্ডামেন্টাল পার্টিকেল বা স্থায়ী মৌলিক কণিকা। হ্যাঁ। তো এই তিনটাকে মনে রাখার সহজ নিয়ম হচ্ছে আমাদেরকে পেন মনে রাখতে হবে। পিতে হচ্ছে প্রোটন, ইতে হচ্ছে ইলেকট্রন, আর এনে হচ্ছে নিউট্রন। এবার আসি আমরা কিছু অস্থায়ী মৌলিক কণিকার নাম মনে রাখবো। তো অস্থায়ী মৌলিক কণিকার নাম মনে রাখার জন্য এই যে এখানে একটা মিমিক্স আছে, এই মিমিক্সটা যদি আমরা মনে রাখি তাহলে এই অস্থায়ী মৌলিক কণিকাগুলোর নাম আমাদের মনে থাকবে। তো এইটা আমরা দেখলাম। আচ্ছা, আর হচ্ছে আহ এইভাবে আমরা কিছু সিক্রেট টিপস শিখবো। আমাদের এই যে যে চ্যাপ্টারটা আমরা বললাম, দ্যাট ইজ হচ্ছে আমাদের আমরা একটু ওখানে যাই, সিলেবাসটা একটু দেখি।
সিলেবাসটা কই? আচ্ছা, আমরা একটু এখান থেকে সিলেবাসটা নিতে পারি। সিলেবাসটা কোথায় যেন দেওয়া আছে, এখানে আমরা, এই যে সিলেবাস, হ্যাঁ, এখানে ক্লিক করি। এখানে ক্লিক করে আমরা রসায়নের সিলেবাসটা একটু দেখে আসি। এই যে এইটা, এই যে মৌলিক ও যৌগিক পদার্থ, পরমাণু, অণু আর মৌলের প্রকৃতি, এই এই টপিকস ধরে আমরা পড়বো। তো এটি যেহেতু প্রথম ক্লাস ছিল, জাস্ট ইন্ট্রোডাক্টরি কিছু ডিসিশন ছিল যে আমরা মৌলিক কণিকাগুলোর মনে রাখার ট্রিক্সটা শিখলাম। আর এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে আমাদেরকে ধারাবাহিকভাবে জানতে হবে। আর হচ্ছে যে যৌগিক পদার্থ যেগুলো রয়েছে সেগুলোকে, তার তার আগে আমাদেরকে জানতে হবে হচ্ছে পদার্থ কি। তো এটি নিয়ে আমরা আরেকটা ভিডিও আমাদের আছে, বেসিক আলোচনা, যে পদার্থ কি সেটি দেখে নেওয়ার জন্য রিকোয়েস্ট করব। সেটি দেখে নিলে এটা ক্লিয়ার হয়ে যাবে। এটি আমাদের বেসিক্যালি হচ্ছে যে মানে আনুষ্ঠানিকভাবে শুরু করার প্রথম ক্লাস এই চ্যাপ্টারের উপরে, পদার্থের গঠন, যেটা তৃতীয় অধ্যায়। যেটা আমরা সিলেবাসে দেখতে পাচ্ছি 2026 সালের সিলেবাস যেটি দেওয়া আছে। এই 26 সালের সিলেবাস অনুযায়ী এটি আমাদের হচ্ছে, আমরা যদি এখানে একটু করি, তাহলে দেখতে পাবো এটি হচ্ছে আমাদের 26 সালের সিলেবাস অনুযায়ী। এই যে এটা, এটা এবং এই তৃতীয় অধ্যায় এখান থেকে শুরু, এবং তৃতীয় অধ্যায়ের নাম দেওয়া হচ্ছে পদার্থের গঠন। পদার্থের গঠন থেকে আমাদের এই কয়টা জিনিস, এই যে এখানে যে কয়টা দেখতে পাচ্ছেন, এখান থেকে শুরু করে এই কয়টা, এখন এখান থেকে আহ মানে কোশ্চিনের ব্যাপারে আমরা যদি জানি, প্রচুর এখান থেকে কোশ্চিন যে হবে তার বিষয়ে ব্যাপারে কোনো মানে নাই, মানে সন্দেহ নাই। কোশ্চিন মাস্ট হবে এই চ্যাপ্টার থেকে। এবং এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার যে এই চ্যাপ্টার ছাড়া কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, ম্যাথ, মানে বিজ্ঞানের কোনো সাবজেক্টই বোঝা পসিবল না যদি এই এই চ্যাপ্টারটা থেকে আমরা বেসিক এবং কনসেপ্ট গুলো না পড়ি বা না জানি। সো এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা আমরা ধারাবাহিকভাবে পুরো চ্যাপ্টার আমরা কভার করব সামনের দিন থেকে। তো যারা এই রসায়নের জন্য, রসায়ন সাবজেক্টের জন্য সমস্যা রয়েছে, বা এসএসসির অন্যান্য সাবজেক্টে যারা প্রবলেম ফেস করছেন, তারা আমাদের এই অত্র চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন, এবং লাইক, শেয়ার করে কমেন্ট করবেন, এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে সবাইকে শেয়ার করে দিবেন, যাতে সবাই উপকৃত হয়। আশা করছি বুঝতে পেরেছেন। আমরা এখানে এটা শেষ করছি।